রিসিপশনের জন্য বেশ তোড়জোড় চলছে সকালের নাস্তা পর্ব শেষ হওয়ার পরপরই। তবে এখানে বাধল বিপত্তি। বিপত্তিটা অবশ্য জিদানই বাঁধিয়েছে। রোশনির রিসেপশনের জন্য কিনে আনা লেহেঙ্গাটা সে রোশনিকে পরতে দেয়নি। তার মা জননী সে কাঠ কাঠ কণ্ঠে স্পষ্ট স্বরে জানিয়ে দিয়েছে ওই লেহেঙ্গা যদি তার বউ পরে তবে সে ওটাতে আগুন লাগাবে। মিসেস দিয়া যখন জিজ্ঞেস করলেন কেন এই নিষেধাজ্ঞা, তখন জিদান থমথমে মুখে শুধু বলেছে, আমার বউকে আমি সং সাজিয়ে বসিয়ে রাখবো না। এত ভারী লেহেঙ্গা পরে চলতে পারবে? ওর থেকে বেশি ওজন তো ওই লেহেঙ্গার। সে উত্তর শুনে মিসেস দিয়া শুধু মিটিমিটি হেসেছেন। লেহেঙ্গা না পরা নিয়ে নোহার মনটা ভাইয়ের প্রতি বেজায় রুষ্ট। বিয়ে এবং বৌভাত দুটোই খুব কাঙ্ক্ষিত এবং স্পেশাল দিন হয়। এই দিনে এরকম তামাশা একটা মেয়ের সারাটা দিনকেই মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট। জিদান নিষেধাজ্ঞা জারি করে কোথায় যে উধাও হয়েছে কে জানে। ফিরে এসে একটা ব্রাইডাল সারারা রোশনির হাতে ধরিয়ে দিয়ে আদেশ দিল এটা পরে রেডি হতে। নোহা অবাক হয়ে দেখল রোশনি একটু মন খারাপ না করে খুশি মনে সারারাটা পরে নিল। সারারা পরে এত মিষ্টি করে হাসছে মেয়েটা, যেন বিয়েতে সবচেয়ে সুন্দর পোশাকটা সে আজই পরেছে। হাসি সরছেই না রোশনির ঠোঁটের কোণ থেকে। নোহা একবার রোশনির আনন্দময় মুখশ্রীর দিকে তাকালো, আর একবার সারারাটির দিকে। অফ হোয়াইট রঙের এমব্রয়ডারি করা সারারাটিতে ক্ষুদ্র সোনালি জড়ি ও পাথরের কাজ। সারারার হাতাটি একদম হাতের কবজি পর্যন্ত, হাতাতে বিটসের কাজ করা। সারার সাথে একটা দোপাট্টাও আছে যেটা লাল জমিনে গোল্ডেন সূক্ষ্ম কাজ করা পাড়ের। জিদানেও বলেছে তার বউয়ের মুখে যেন বেশি রংসং মাখানো না হয়। রংসং বলতে মেকআপকেই বোঝানো হয়েছে, তা সবাই বেশ ভালোই বুঝতে পেরেছে। এ পর্যায়ে নোহার ঠোঁটেও সূক্ষ্ম হাসি ফুটেছিল নিজ ভাইয়ের কাণ্ড দেখে। রোশনিকে দেখে ভাইয়ের প্রতি সব অভিযোগ মুছে গেল নোহার। এই ব্রাইডাল সারারাতে কি মিষ্টি লাগছে তার ভাবিকে, একদম পুতুলের মতো লাগছে। তার মনে হলো এই ভারী লেহেঙ্গাটা পরলেও বোধহয় এত সুন্দর লাগতো না। আজকের মতো একটা দিনের জন্য এর থেকে বেস্ট হয়তো কোনো পোশাক হতেই পারতো না তার ভাবির জন্য। এরপর সে তার ভাবিকে মেকআপ করিয়ে দিতে দিতে বলল, বুঝেছো ভাবিপু, আমার ভাই মানে ইউনিক। রোশনিও হেসে সায় দিয়ে বলল, হ্যাঁ তোমার ভাই ওই এক পিসে আছে, সে যেমন ইউনিক তার পছন্দগুলো ঠিক তেমন ইউনিক। হ্যাঁ, বিয়েতে কি কাণ্ডটাই না করলো, বাইক দিয়ে তোমায় নিয়ে আসবে বলে। যেখানে এখনকার যুগের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে লেহেঙ্গা পরা, সেখানে তোমাকে বিয়েতে শাড়ি দিল। আবার আজকে তো আমাকে আরও অবাক করলো। রোশনির খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো জিদানের মাথার তার কয়টা ছিঁড়া। তবে নতুন বিয়ে করে এসেছে, এখন ভাইয়ের সম্পর্কে এসব তার মুখ থেকে শুনতে বোধহয় মেয়েটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আবার তাকে বাজেও ভাবতে পারে ভেবে মুখে কুলু পেটে বসে রইল রোশনি। সাজ কমপ্লিট হওয়ার পর নোহা মাশাল্লাহ বলতে ভুলল না। আরও কিছু বলবে বলে মুখ খুলল, তখনই হুড়মুড় করে ঘরে ঢুকলো জিদান। ঢুকেই নোহাকে এক প্রকার তাড়িয়ে দিল, আমি রেডি হব, এক্ষুনি রুম খালি কর। নোহা অবাক স্বরে প্রশ্ন করল, রুম খালি করব মানে? আমি না হয় আমার রুমে গেলাম, কিন্তু বাসায় তো এখন মেহমান ভরে গিয়েছে। এই অবস্থায় ভাবিপুকে নিয়ে কই যাব? বিরক্তিসূচক কণ্ঠে প্রত্যুত্তর করল জিদান, আমি কি জানি, যেখানে খুশি যা, আপাতত রুম থেকে বের হও। আমি যাচ্ছি, কিন্তু তোমার বউ কই যাবে আমি জানি না। আমি তো কোথাও নিয়ে গিয়ে আম্মুর বকা শুনতে পারবো না। তুমি তোমার বউকে কোন রুমে পাঠাবে তুমি ঠিক করো। বলে আর এক মুহূর্ত ব্যয় না করে নোহা হনহন করে বের হয়ে গেল জিদানের রুম থেকে। এদিকে ভাই বোনের আলাপে রোশনির ভীষণ অস্বস্তি হচ্ছে। দুর্বল মনের রোশনির এতটুকুতে চোখে পানি চলে এসেছে, নিজেকে কেমন বোঝা মনে হচ্ছে। সে মাথা নিচু করে কতক্ষণ ঠোঁট কামড়ে বসে রইল। অতঃপর কিছু একটা ভেবে দোপাট্টাটা মাথায় দিয়ে রুম থেকে বেরোতে উদ্যত হলো। অমনি পেছন থেকে ভেসে এলো গমগমে কণ্ঠস্বর, কোথায় যাওয়া হচ্ছে? অভিমানী গলায় প্রত্যুত্তর করল রোশনি, রুমের বাইরে।
আমি যেতে বলেছি? রোশনি থমকে দাঁড়িয়ে রইল। এই লোকের কি মাথা খারাপ হয়ে গেছে? এই তো বলল রুম খালি করতে, আবার এখনই অস্বীকার করছে। আপনি তো বললেন। গম্ভীর স্বরে ধমক ভেসে এলো। কখন? এই। আর বলতে পারল না। তাকে থামিয়ে দিয়ে জিদান গিয়ে সে রুমের দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। এরপর রোশনির বাহুদয় আঁকড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এই জন্যই স্টুপিড বলি, গবেট কোথাকার। রোশনি বুঝে পেল না তার ভুলটা ঠিক কোথায়। তবে জিদানের দিকে এখন তাকালে সে নিশ্চিত কান্না করে ফেলবে। তাই থুতনি গলায় ঠেকিয়ে মাথা নিচু করে রাখল। লুক অ্যাট মি। জিদানের গমগমে কণ্ঠস্বর শুনেও সে মাথা তুলল না। ফের জিদান ধমকে বলল, লুক অ্যাট মি স্টুপিড। জিদানের এবারের ধমকে কেঁপে উঠল রোশনি। অতপর ছলছল আখি যুগল জিদানের পানে নিবদ্ধ করল। সেদিকে জিদান কতক্ষণ থম মেরে তাকিয়ে থেকে বলল, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কম রুম থেকে বের হবে না। গট ইট? রোশনি নাক টেনে প্রত্যুত্তর করল, হুম। এরপর জিদান রোশনিকে ছেড়ে আলমারি থেকে নিজের ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। আর রোশনি গাল ফুলে বিছানার এক কোনায় বসে রইল। সে সাজল, লোকটার দেয়া ড্রেসটা পরল, অথচ তাকে ঠিক করে দেখল না মানুষটা। জিদান ফ্রেশ হয়ে সাদা শার্টের হাতা কিছুটা ফোল্ড করে তার উপর স্যুট পরে নিল। এরপর মাথার চুল ঠিকঠাক করে বাম হাতে ঘড়ি পরে জেন্টস ব্রেসলেটটা ডান হাতে পড়তে পড়তে রোশনির দিকে ফিরে তাকে জিজ্ঞেস করল, এভাবেই নিচে নামবে স্টুপিড? রোশনি এক ধ্যানে জিদানকে দেখছিল এতক্ষণ। এবার জিদানের প্রশ্নে থতমত খেয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? মাথার ওড়না এভাবে দিয়ে যাবে। এটা ওড়না না, এটাকে দোপাট্টা বলে। ওই একই। এভাবে যাবে না, এটাকে সেফটি পিন দিয়ে সেট করব মাথায়। দ্রুত করো, আমার নিচে যেতে হবে। তো যান আপনি। নোহাকে তো তাড়িয়ে দিলেন, ও থাকলে ওটাই করে দিত। বলতে বলতে রোশনি এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। দোপাট্টাটা মাথায় দিয়ে পিন দিয়ে সেট করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না। জিদান ভুরুকুসকে কতক্ষণ রোশনির কাণ্ড দেখে গেল। এরপর বিরক্তি মাখা স্বরে বলল, দাও আমি দেখি এটা সেট করতে পারি কি না। বলতে বলতে রোশনির পেছনে এসে দাঁড়িয়ে হাত বাড়িয়ে পিনটা নিল। রোশনি থমকে দাঁড়িয়ে রইল সামনের আয়নায়। সেখানে তাকিয়ে দেখতে পেল তার অর্ধাঙ্গ বিরক্তি মাখা মুখে চেষ্টা করছে দোপাট্টাটা সেট করতে। বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে ঠোঁটে ঠোঁট চেপে মনোযোগী ভঙ্গিতে কাজটা করেই চলেছে। রোশনি এবার আয়নায় তাদের দুজনকেই ভালো করে দেখল। তার হৃদস্পন্দন বেড়ে গেছে, ইতিমধ্যেই মাত্রা ছাড়িয়েছে। এক পর্যায়ে তার ওষ্ঠকোণে ছড়িয়ে গেল হাসির রেশ। হুট করে তার মনে হলো না, লোকটা মন্দ না, একদম টক ঝাল মিষ্টির মতো। নাও এখন পারফেক্ট। জিদানের আওয়াজ দিয়ে ধ্যান ফিরল রোশনির। সে আয়নায় তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করে দেখল, হ্যাঁ আসলে এখন ঠিকঠাক হয়েছে। মুচকি হেসে বলল, হ্যাঁ এখন আসলেই পারফেক্ট, ধন্যবাদ আপনাকে। জিদান এক পলক হাত ঘড়িতে তাকে সময় দেখতে দেখতে ধমকে বলল, এখন চলো স্টুপিড, লেট হয়ে যাবে। বলে সামনে এগিয়ে গেল। দরজা খুলে রুম থেকে বের হয়েও পুনরায় ফিরে এসে রোশনির এক হাত সযত্নে মুঠোবন্দি করে ফের সামনে হাঁটা দিল। রোশনি অবাক চোখে নিজের মুঠোবন্দি হাতটার দিকে তাকিয়ে রইল। তাজরিন একটা চেয়ারে বসে আছে বিরক্ত ভঙ্গিতে, বারংবার ফোন দেখছে সে। এখন স্টেজে বর কনে কেউ এলো না। আনভিশাকে সিহান নিয়ে গেল তার মায়ের সাথে দেখা করাতে। যদিও আনভিশা তাকে নিয়ে যেতে চেয়েছিল, তবে সে মানা করে দিয়েছে। এখন নিজের উপরেই বিরক্তি লাগছে। হুট করে নিজের পাশে কাউকে দপ করে বসতে দেখে সে না চাইতেও পাশে তাকালো। অমনি দেখতে পেল শাহজাহানের দাঁত বের করে হাসার দৃশ্যটি। চেয়ারের হাতলে দুহাত রেখে এক পা তুলে তার দিকেই ফিরে বসে দাঁত কেলাচ্ছে লোকটি। এই মুহূর্তে এই লোকের সাথে কোনো তর্ক করার ইচ্ছে নেই বিধায় সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাঁটে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। এর মধ্যে একটা মেয়ে এসে জিজ্ঞেস করেছে সে কোন পক্ষ। তাজরিন মেয়ে পক্ষ জানার পর মেয়েটা ফের চলেও গিয়েছে।
মেয়েটার যাওয়ার পানে একবার তাকিয়ে এদিক ওদিক দৃষ্টি ঘোরালো তাজরিন। সামনের পিলারের দিকে তাকিয়ে তার নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো। শাহজাহান আবারও এসে সামনের পিলারটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বুকে দুহাত গুজে। পূর্বের ন্যায় এখনও লোকটা দাঁত কেলিয়ে যাচ্ছে। এবার তাজরিনের খিচানো মেজাজটা আরও খারাপ হয়ে গেল। সে গটগট করে হেঁটে শাহজাহানের সামনে গিয়ে দাঁড়িয়ে তার কলার ধরে হ্যাঁচকা টান দিয়ে হিসিয়ে বলল, আপনি কি আজ টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেছেন? শাহজাহান হাসি হাসি মুখে বলল, হোয়াট? আমি কি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি না? না, অন্যদিন বোধহয় মাটি দিয়ে ব্রাশ করেন, আর আজ টুথপেস্ট দিয়ে ব্রাশ করেছেন। তাই তো দাঁত কেলে নিজের ঝলমলে দাঁত দেখাচ্ছেন বারবার। মানলাম আপনি আজ টুথপেস্ট দিয়ে ব্রাশ করেছেন এবং নিজের দাঁত অন্যকে দেখানোর অধিকারও আপনি রাখেন। একটু আশেপাশে তাকিয়ে দেখুন, অনেক মানুষ আছে, তাদের দেখানি দাঁত। আমার সামনে যদি আর একবার দাঁত কেলিয়েছেন তো ঘুষি দিয়ে আপনার ওই দাঁত আমি ভেঙে গুঁড়ো করব। হোয়াট? মাটি? লাইক সিরিয়াসলি? মাটি দিয়ে কে ব্রাশ করে? কেন আপনি? তুমি দেখেছ? বুঝেছি। কলার আঁকড়ে ধরে থাকার দরুন শাহজাহান কিছুটা ঝুঁকেছিল। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে তাজরিনের কোটিদেশ আঁকড়ে নিজের সাথে মিশিয়ে নিল মেয়েটাকে। এরপর কেমন তর স্বরে বলল, আমার বউ আমাকে অনেক বুঝে দেখছি। হঠাৎ শাহজাহানের এমন কাণ্ডে হতবাক তাজরিন। এর মধ্যে আমার বউ কথাটা শুনে বুকের ভিতর কেমন যেন অন্যরকম অনুভূতি দোলা দিয়ে গেল। তবুও সে নিজেকে সামলে শাহজাহানকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে বলল, আমাকে নিজের বউ বললে আপনার ওই মুখ ভেঙে দিব আমি। আশ্চর্য, তোমার নাম কখন নিলাম আমি? আমি কি তোমাকে আমার বউ বলেছি? শাহজাহানের কথায় রাগ মাথায় উঠে গেল তাজরিনের। সে এগিয়ে গিয়ে ফের শাহজাহানের কলার ধরে হাসকা টান দিয়ে দাঁত কিরমির করে জিজ্ঞেস করল, আপনার কয়টা বউ? শাহজাহান থতমত খেয়ে বলল, কয়টা বউ মানে কয়টা বিয়ে করেছেন আপনি? শাহজাহান মাথা চুলকে বলল, আপাতত একটার কথাই তো মাথায় আসছে। তাজরিন শাহজাহানের দিকে অগ্নিদৃষ্টি ফেলে বলল, তার মানে তুমি বাকিগুলোর কথা ভুলে গিয়েছ? শাহজাহান এক চোখ টিপে বাঁকা এসে বলল, বাকিগুলো এখনো করা হয়নি, তবে তুমি চাইলেই হয়ে যাবে ফায়ার হার্ট। তাজরিন শাহজাহানের বুকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরে বলল, গো টু দ্য হেল। আপনি জাহান্নামের চৌরাস্তায় যান, আমাকে বলতে আসবেন না। আর ফায়ার হার্ট মানে? ওমা, তুমি পড়াশোনা করনি? যারা কোমল হৃদয়ের তাদের তো তাদের হাজব্যান্ডরা অথবা বয়ফ্রেন্ডরা তাদের করে সুইট হার্ট বলে, আদর করে বলে সুইট হার্ট। বাট আমার তাজবউয়ের মতো আগুন হৃদয়ের রমণী আর কই পাওয়া যাবে? তাই সে আমার ফায়ার হার্ট। তাজরিন কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি একটা জাতা। তোমারই তো। আমি যদি জাহান্নামের চৌরাস্তাতেও যাই তোমাকে কোলে করে সাথে নিয়ে যাব ফায়ার হার্ট। বিপরীতে তাজরিন কিছু বলতে না বেশ অমনি আনভিশেকে আসতে দেখে চুপ হয়ে সেখান থেকে প্রস্থান করল। আনভিশে এগিয়ে এসে বলল, তাজ, হাওয়াই মিঠাই নিলি তুই, অথচ হাতে দিয়ে রেখেছিস আমার, এটা কেমন? শাহজাহানের প্রতি রাগে এমনি মাথা দপদপ করছে। তো এই মুহূর্তে আনভিশের ভালো কথাটা সহ্য হচ্ছে না তাজরিনের। সে কটমট করে আনভিশেক বলল, তুই ধরতে পারবি না বললেই পারতি, তাহলে তো তোকে দিতাম না। বলে হ্যাঁচকা টানে আনভিশের থেকে হাওয়াই মিঠাইগুলো নিয়ে নিল। আনভিশা সরু দৃষ্টিতে তাকে বোঝার চেষ্টা করলো, হুট করে এই মেয়ের হলো কি? রেগে আছে বোঝা যাচ্ছে, তবে এইটুকু সময় রাগের মতো হলোটা কি সেটা বুঝে আসছে না আনভিশার। পানি খাবি? তোর মাথা খাবো। এবার আনভিশে হেসে দিল। তার রাগের বিপরীতে আনভিশাকে হাসতে দেখে বেকল বনে গেল তাজরিন। তার রাগ এবার কিছুটা কমে আসছে। সে ভোতা মুখে জিজ্ঞেস করল, হাসছিস কেন? হাসির মতো কি বললাম? তোরা সবাই কি আজ টুথপেস্টের প্রমোশন করেছিস? টুথপেস্টের প্রমোশন মানে? কিছু না। ওদের কথার মধ্যেই এন্ট্রি হলো বর বউয়ের। ওরা দুই বান্ধবী সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তাদের আলো কত বড় হয়ে গেল। যে মেয়েটার সাথে সারাক্ষণ খাবার নিয়ে কারাকারি করত তাজরিন, সেই মেয়েটা তাকে এবার আর জ্বালাবে না। যে মেয়েটাকে না খেপালে তার দিনটাই বৃথা যেত, সেই মেয়েটাকে চোখের দেখাটাও এখন তেমন দেখতে পাবে না। আনভিশার কাছে এসে যে মুখ ফুলিয়ে তাজরিনের নামে হাজারো অভিযোগ করে যেত,
সে প্রতিদিন আর কোনো অভিযোগ নিয়ে দাঁড়াবে না আনভিসার সম্মুখে। আনভিসা টিউশন করিয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে কেউ আর ওর জন্য লেবু শরবত নিয়ে হাসি হাসি মুখে সেটা বাড়িয়ে দেবে না। এত কষ্ট কেন হচ্ছে ওদের? রোশনি তো ওদের রক্তের কেউ না, তবুও মনে হচ্ছে কষ্টে বুকের ভিতর রক্তক্ষরণ শুরু হয়েছে। সেই কষ্ট কিছুটা লাঘব হয়ে যাচ্ছে তাদের আলোর হাসি হাসি লাজুক মুখটা দেখে। ওদের একসাথে কত সুন্দর মানিয়েছে। তাদের চশমিশ আলো জিদানের ঠিক বুক বরাবর লম্বা। আলোর একটা হাত ওর বরের হাতের মুঠোয় বন্দি, অপর হাত দিয়ে নিজের দোপাট্টা ধরে রেখেছে। মুখে সে আছে লাজুক হাসি। মেয়েটা এত মানুষ দেখে লাজুকলতার ন্যায় জমে যাচ্ছে, আর সেই লাজুকলতাকে কি সুন্দর করে আগলে নিয়ে হেঁটে আসছে তার অর্ধাঙ্গ। ওদের দুজনকে একত্রে কি ভীষণ মিষ্টি লাগছে। মনে হচ্ছে ওরা বোধহয় একে অন্যের জন্যই সৃষ্টি। আনভিসা অস্ফুট স্বরে বলল, মাশাআল্লাহ, নজর না লাগুক। সেই কথা তাজরিনের কর্ণকুহরে পৌঁছাতেই তার ঠোঁটে ফুটে উঠল মুগ্ধতার হাসি। রোশনিরা স্টেজে গিয়ে বসার বেশ কিছুক্ষণ পর দুই বান্ধবী গেল ওদের কাছে। ওদের দেখতে পেয়ে রোশনি জিদানের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে গেল। ওরা রোশনির সামনে আসতেই আনভিসা আর তাজরিনকে জড়িয়ে ধরে বাচ্চাদের ন্যায় কান্না করে দিল রোশনি। কান্না করতে করতে বলতে লাগলো, আমি তোদের সাথে চলে যাব, তোরা প্লিজ আমাকে নিয়ে চল। আমি তোদের ছাড়া থাকতে পারছি না। আমার বুকের ভিতর শূন্যতা, অদ্ভুত শূন্যতা ঘিরে ধরে। আনভিসা রোশনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্না থামা, পাগলি মেয়ে, এমন করে কাঁদতে হয় নাকি? তাজরিন বলল, দেখ তোর মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, আর কাঁদলে তোকে পেতনি লাগবে কিন্তু। রোশনি নাক টেনে বলল, লাগুক। দেখ আশেপাশে সবাই তোর দিকেই তাকিয়ে আছে, থাকুক। পিছু ফিরে দেখ, তোর বরটা অসহায়ের মতো তাকিয়ে আছে তোর দিকে। এই কথা শোনার সাথে সাথে রোশনি ওদেরকে ছেড়ে জিদানের অসহায় মুখ দেখার আশায় পিছু ফিরে জিদানের দিকে তাকালো। আশ্চর্য, তাজুকে মিথ্যে বলল, এই লোক তো দিব্যি আগের ন্যায় গম্ভীর মুখে বসে আছে। জিদান এতক্ষণ অবাক রোশনিকে দেখে যাচ্ছিল। বান্ধবীদের প্রতি কত টান মেটার, কিভাবে বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কাঁদছে। এমনভাবে চলে যাওয়ার আবদার করছে যেন জিদান ওকে জোর করে এখানে আটকে রেখেছে, অত্যাচার করছে। হুট করে রোশনিকে এদিকে ঘুরে তার দিকে তাকাতে দেখে সাথে সাথেই সে নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে আগের ন্যায় মুখ ব্যঞ্জনা করে বসে রইল। এদিকে রোশনির কাণ্ড দেখে আনভিসা তাজরিন চোখে অশ্রু নিয়েও হেসে ফেলল। তারা এবার চোখ বন্ধ করে বলে দিতে পারে মেয়েটা তার বরকে অত্যাধিক ভালোবাসে। রোশনি এবার অশ্রু চোখে তাজরিনের দিকে কটমট করে তাকাতে চেষ্টা করল, তবে ওর সে চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে তাজরিন বলে বসল, হায় রে, তোর মেকআপ পুরো নষ্ট হয়ে গেছে রে আলো, তোকে এখন সত্যিকারের পেতনি লাগছে। রোশনি নিজের মুখে হাত দিতে দিতে মনে পড়ল তাজ আবার তার সাথে ঢপ মারছে নিশ্চিত, তাই সে এবার বলল, তোর সব মিথ্যা কথায় আমি ভুলছি না। ওমা, বিয়ে করে তুই আমায় ভুলে গেলি, মিথ্যাবাদী অপবাদ দিয়ে দিচ্ছিস। আমি কই অপবাদ দিলাম? আনভিসা ওদের থামিয়ে শাসনের ভঙ্গিতে বলল, আলো, তুই এখন নতুন বউ, মানুষ দেখছি না নতুন বউ স্টেজে দাঁড়িয়ে ঝগড়া করছে। কি ভাববে ওরা তোকে? রোশনি কাদো কাদো মুখে নাক টেনে বলল, আমাকে তুই ঝগড়ুটে বলতে পারলি আনভি? এদিকে তাজরিনের কথা শুনে দাঁত কেলিয়ে যাচ্ছে। তোরা কিছুই করিসনি, ঝগড়া তো আমি করেছি। এর মধ্যে কোথা থেকে সাজান এসে একটা টিস্যু রোশনির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাবি টিস্যু নিন, না হলে মেকআপ নষ্ট হয়ে যাবে। সাথে সাথে দুজোড়া চোখের কটমট চাহনির শিকার হলো সাজান। রোশনি হাসার চেষ্টা করে সাজানের বাড়িয়ে দেয়া টিস্যুটা নিল। রোশনি টিস্যুটা নেওয়ার পর সাজান হাসতে হাসতে জিদানের দিকে তাকাতেই থতমত খেল। বুঝতে বাকি রইল না তার বন্ধু খেপে গিয়েছে। জিদান কটমট চাহনি এড়াতে সে চোখ ঘুরালো অন্যদিকে, অমনি চোখে ভাসল আর এক জোড়া কটমট করা কাজল রাঙা আঁখি। ব্যাস, সাজান বুঝতে পারল সে এবার ভালো ফাঁসাই ফেসেছে। সে মুখে একটা প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রোশনি থেকে কোনো রকম বিদায় নিয়ে স্টেজ থেকে নেমে গেল। এদিকে তাজরিন এগিয়ে এসে রোশনির দিকে হাওয়াই মিঠাইগুলো বাড়িয়ে দিয়ে বলল, নে, তোর জন্য এসব অখাদ্য আনভি এনেছে।
আনভিশা ভুরু কুঁচকে তাকালো তাজরিনের দিকে। অপর দিকে রোশনি হাওয়াই মিঠাইগুলো হাতে নিয়ে মিষ্টি হেসে বলল, তুই এনেছিস বলতে এত কুণ্ঠাবোধ কিসের তোর? তাজরিন থতমত খেয়ে বলল, আমি তো আনিনি, এনেছে আনভি। আমি জানি তুই এনেছিস। আনভি আনলে স্টেজে আসা মাত্রই আমার হাতে আগে এগুলো দিত, কিন্তু তুই এনেছিস বিধায় আমাকে এগুলো দিতে ইতস্ততা করে এত সময় কাটিয়ে এরপর অবশেষে আনভির নাম করে দিয়ে দিলি। আর ভেবেছিস আমি বুঝতেই পারবো না? তোদের যদি এইটুকু নাই চিনি আমি, তবে তোরা আবার কিসের আপনজন? ধরা পড়ে যাওয়ায় তাজরিনের মুখটা গম্ভীর বানানোর চেষ্টা করে শুধু বললাম, এত বোঝা ভালো না, এরপর থেকে কম কম করে বুঝবি, আসি। বলে স্টেজ থেকে নেমে গেল তাজরিন। এদিকে আনভিশা সেদিকে তাকিয়ে হেসে রোশনিকে বলল, ও আর পাল্টাবে না, তুই বস। অনেকক্ষণ আমরা স্টেজে এলাম, অন্য মানুষরাও তো আসবে ছবি তুলতে। আমি এখন যাই, একটু পর আবার আসবো। বলে রোশনির থেকে ক্ষণিকের বিদায় নিয়ে আনভিশা স্টেজ থেকে নেমে গেল। এদিকে রোশনি মিষ্টি হেসে হাওয়াই মিঠাইগুলো হাতে নিয়ে জিদানের পাশে বসে রইল। অনেকক্ষণ বসে থাকার পর জিদান গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, হাওয়াই মিঠাইগুলো খাচ্ছ না কেন? রোশনি অবাক হয়ে প্রত্যুত্তর করল, নতুন বউ হয়ে স্টেজে বসে বসে হাওয়াই মিঠাই খেলে লোকে কি বলবে? জিদান রাগত স্বরে প্রশ্ন করল, তুমি কি লোকের বউ? না, কিন্তু। রোশনিকে থামিয়ে দিয়ে জিদান বলল, তুমি এগুলো না খেলে এক্ষুনি আমি সব ডাস্টবিনে ফেলব। রোশনি আতঙ্কিত হয়ে বলল, কি? এই লোকের বিশ্বাস নেই, যা বলে তা করতে 1 মিনিটও সময় নেয় না এই লোকটা। অগত্যা বাধ্য হয়ে একটা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট ছিঁড়ে খেতে লাগলো রোশনি। খেতে খেতে আশেপাশে নজর বুলাতে ভুলল না কিছু কিছু মানুষ কেমন করে যেন তাকিয়ে আছে রোশনির দিকে। রোশনি বুঝতে পারল তার এই কাজ অনেকের পছন্দ হচ্ছে না, তবে সে তো নিরুপায়, এখন না খেলে এগুলো ফেলে দিবে লোকটা। জিদান আলগোছে রোশনিকে পর্যবেক্ষণ করতে করতে আশেপাশে নজর বুলালো। স্টেজ থেকে একটু দূরে সাজানকে দেখতে পেল, তারই এক কাজিনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে ছেলেটা। জিদান একটু জোরে সাজানের নাম ধরে ডাক দিল, সাজান একটা টিস্যু নিয়ে আয় তো। এদিকে সাজান ফ্লাটিং থামিয়ে সকচিত নজরে স্টেজের দিকে তাকালো। এরপর অবস্থা বুঝতে পেরে একটা টিস্যু নিয়ে স্টেজে গিয়ে জিদানকে দিয়ে আসলো। রোশনি খেতে খেতে জিদানের দিকে তাকালো, এই লোক এত অদ্ভুত কেন? সামনে এত টিস্যুর বক্স রাখা, তাহলে আবার বন্ধুকে সর্বসম্মুখে ডেকে টিস্যু চাওয়ার কি হলো? এদিকে জিদানের নজর থেকে বাঁচতে সাজান স্টেজ থেকে নেমে স্টেজের আড়ালে টেবিলগুলোর দিকে চলে গেল। যেতে যেতে পণ করলো সে আর স্টেজের আশেপাশেও যাবে না। এরই মধ্যে পিছনের একটা টেবিল থেকে নারী কণ্ঠের ডাক ভেসে এলো, এই যে মিস্টার, গিভ মি টিস্যু প্লিজ। সাজানের কেন যেন মনে হলো তাকেই ডাকা হয়েছে, তাই সে পেছন ফিরে আশেপাশে তাকাতেই দেখতে পেল তাজরিন এক হাত উঁচু করে তাকেই ডাকছে এবং তার কাছ থেকে টিস্যু চাইছে। সাজানের এবার নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো, কোন কুক্ষণে যে সে জিদানের বউকে টিস্যু দিতে গিয়েছিল। সাজান মেকি হাসি দিয়ে একটা টিস্যু নিয়ে তাজরিনের দিকে বাড়িয়ে দিল। চলে আসার সময় তাজরিনের পাশে টেবিলে বসে থাকা বাচ্চাগুলো একজন একজন করে বলছে, আঙ্কেল আমাকেও একটা টিস্যু দিন, আঙ্কেল আমাকেও, আঙ্কেল আমাকে আগে দিবেন না, আঙ্কেল আমাকে। সাজান বেশ বুঝতে পারলো এসব এই বাচ্চাদের তাজরিনই শিখিয়ে দিয়েছে। কি আর করার, বউ যখন শাস্তি দিতে চাচ্ছে তবে হাজব্যান্ড হিসেবে তার সে শাস্তি মাথা পেতে গ্রহণ করা উচিত। অগত্যা বাধ্য হয়ে সাজান মুখে একটা প্লাস্টিকের হাসি ঝুলিয়ে হাতে একটা টিস্যুর প্যাকেট নিয়ে সবাইকে টিস্যু দিতে লাগলো। বাচ্চাদের দেখা দেখি এবার বড়রাও তাকে টিস্যুবালা বলে সম্বোধন করে টিস্যু চাইছে। এদিকে এসব দেখে তাজরিনের হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার জোগাড়। সে নিজের অজান্তেই শব্দ করে হেসে দিল। কারোর হাসির শব্দে টিস্যু বিলাতে থাকা সাজানের হাতটা থেমে গেল। সে ঘাড় ফিরিয়ে তাকালো তাজরিনের পানে। তার ঘন পল্লব বিশিষ্ট ভ্রুযুগল টান টান হয়ে গেল মুহূর্তেই। দৃষ্টিতে ভর করল মুগ্ধতা। সে মহাবিষ্ট নয়নে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নিজস্ব নারীর হাসির পানে। ঘরের ভেতরে সে টিস্যুর বক্সটা হাত থেকে রেখে চেয়ার টেনে একটা টেবিলে বসলো, যেখান থেকে সরাসরি তাজরিনকে দেখা যায়। সেখানে বসে গালে হাত দিয়ে মোহচ্ছন্নের ন্যায় তাজরিনের হাসিমাখা মুখশ্রী দেখতে লাগলো। তার মনে হলো সময়টা যদি এখানেই থেমে যেত, যদি এমন হতো তাজরিন তার সামনে সারাদিন বসে হাসতো
আর সে এক দৃষ্টিতে গালে হাত রেখে তার তাজবউয়ের হাসি দেখতে দেখতেই এক জীবন কাটিয়ে দিতে পারত। এমনটা হলে বোধহয় মন্দ হতো না। এমন হাসি দেখার জন্য সে টিস্যু বিক্রেতার পেশা গ্রহণ করতেও রাজি। একটা বিয়ের মধ্যমণি থাকে বরবউ, দুজনকে ঘিরে সবটা আয়োজন করা হয়ে থাকে। যত অতিথি আসে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে বর এবং নববধূ। রোশনির বিয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটছে না। হাজার খানেক ছবি তুলতে হচ্ছে সবার সাথে, হেসে হেসে হাসি মুখে কথা বলতে হচ্ছে। যদিও জিদান এসব রীতিনীতির ধার ধারে না, তবে একদম না হাসলে ব্যাপারটা বাজে দেখায়। বাহিরের কারোর সাথে অভদ্র ব্যবহার করার শিক্ষা মিসেস দিয়া এবং মিস্টার জসিম জিদানকে দেননি। অভদ্র ব্যবহার না করলেও একেবারে আন্তরিক হতেও পারছে না সে। এত মানুষের মাঝে ওর নিজেরই অস্বস্তি লাগছে। তাহলে নিশ্চয় তার ইন্ট্রোভার্ট অর্ধাঙ্গিনীর অবস্থা আরও খারাপ। তবে এখানে কিছুই করার নেই। মানুষজন আতিথেয়তা রক্ষার্থে কত দূর দূরান্ত থেকে এসেছে। সেখানে যদি বরবউয়ের কোনো একজন উপস্থিত না থাকে তবে ব্যাপারটা অতিথিদের জন্য অপমানজনকই বটে। সব চিন্তাভাবনা করে জিদান এক পলক রোশনির ক্লান্ত মুখশ্রীর পানে তাকালো। তারপর পাশ থেকে রোশনির দোপাট্টাটা একটু সরিয়ে সে রোশনির দিকে খানিকটা চেপে বসে ফিসফিসে বলল, আজকের দিনটা একটু সহ্য করে নাও, নেক্সট টাইম আমি এমন অনুষ্ঠান কখনোই করব না। রোশনি অবাক হয়ে তাকে বলল, কখনো করবেন না মানে? আপনি কি আর একটা বিয়ে করার চিন্তা করছিলেন? মুহূর্তে জিদানের মেজাজ সপ্তম আসমানে উঠে গেল। মেয়ে মানুষের এই এক স্বভাব, সহজ কথা সহজভাবে এরা যেন নিতেই জানে না। সে নিজেকে কোনো রকম শান্ত করে চিবিয়ে বলল, দেখো আমার মেজাজ খারাপ করাবে না, না বুঝলে চুপ থাকো, তবু উল্টো বুঝে আজে বাজে প্রশ্ন করবে না, স্টুপিড। এমন কথা শুনে রোশনি গাল ফুলিয়ে বসে রইল। যদিও বেশিক্ষণ গাল ফুলিয়ে থাকতে পারল না। জিদানের দুঃসম্পর্কের একজন ফুপুর মেয়ে এসেছে নববধূর সাথে ছবি তুলতে। অগত্যা মুখে হাসি ঝুলিয়ে ছবি তুলতে হলো। জিদান আর এক মুহূর্ত সেদিকে তাকালো না। সে নিজের ফোনটা বের করে সিহানের নাম্বারে কল দিল। ওপাশ থেকে রিসিভারতে গম্ভীর কণ্ঠে বলল, সিহান, সাজানকে একটা টিস্যু দিয়ে পাঠাতো। ফোনের অপর প্রান্তে থাকা সিহানের কপালে ভাঁজ পড়ল। নতুন বরবউয়ের সামনে তো টিস্যু থাকার কথা, তবু কেন সাজানকে নিতে বলছে? এই সাজান আবার কোনো কাণ্ড ঘটিয়েছে নাকি? সে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সাজান আবার কিছু করেছে? টিস্যু লাগবে শুনিসনি? সাজানকে দিয়ে টিস্যু পাঠা বলেই কল ডিসকানেক্ট করে বাঁকা হাসি দিল জিদান। এই নোহা, ওই সাদা শার্ট পরা ছেলেটা তোদের কি হয় রে? নোহা তার কাজিনের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। মুহূর্তেই তার মেজাজ বিগড়ে গেল। সে তার কাজিনকে সতর্ক করে দিয়ে বলল, খবরদার রিমি, ওদিকে নজর দিবি না, ওটা তোদের দুলাভাই হয়। রিমি নামের মেয়েটা মলিন মুখে জিজ্ঞেস করলো, দুলাভাই? কার হাজব্যান্ড উনি? নোহা তেজস্বী স্বরে বলল, কেন, আমাকে কি তোর চোখে পড়ছে না? রিমি আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞেস করলো, তুই বিয়ে করলি কবে? বিয়ে হয়নি, তবে হবে, ঠিক হয়ে আছে, খুব দ্রুতই হয়ে যাবে। বলেই আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রিমি নামক মেয়েটাকে দেখে সে আহিলের কাছে চলে গেল। আহিলের পাশের খালি চেয়ারটায় দপ করে বসে পড়ল। আহিল ফোন থেকে দৃষ্টি তুলে একবার নোহার দিকে তাকালো, পরপরই দৃষ্টি ফিরিয়ে পুনরায় ফোনে নজর নিবদ্ধ করল। নোহা একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। যখন দেখলো রিমি এদিকে তাকিয়ে আছে, তখনই সে খপ করে আহিলের এক হাত ধরে হাসি মুখে জিজ্ঞেস করলো, আহিল ভাই, আপনি কি খাবেন, শরবত নাকি কোল্ড ড্রিঙ্কস? আপনার নিশ্চয়ই গরম লাগছে। আহিল সরু দৃষ্টিতে নোহার ধরে রাখা হাতটার দিকে তাকালো, পরপর হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিতে বলল, কিছু লাগবে না। নোহা জানতো এমনটাই হবে। তার এক বুক ভালোবাসার বিনিময়ে বারংবার তাকে প্রত্যাখ্যানই পেতে হবে। এই পৃথিবীটা এমন যে যাকে ভালোবাসে তাকে সে পায় না। খুব বেশি ভাগ্যবান হলে তবেই ভালোবাসার মানুষটিও তাকে ভালোবাসে। আবার ভাগ্যবানরা নিজেদের ভালোবাসা সহজে পেয়েও যায়। সে বোধহয় ভাগ্যবানদের দলে পড়ে না। নোহা কিছুক্ষণ নিশ্চুপ থেকে ফের মুখে হাসি টেনে দুহাতের চুড়ি আহিলের সামনে নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে আহিল ভাই? এই প্রশ্ন শুনে আহিল এক পলক নোহার দিকে তাকালো, এরপর দৃষ্টি ফিরিয়ে পুনরায় ফোনের দিকে তাকে এক বাক্যে বলল, ভালো। নোহা এবার টেবিলের ওপর হাতের কনুই রেখে গালে হাত দিয়ে আহিলের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে।
নোহার এমন চাহনিতে আহিল বিব্রত বোধ করল। সে ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবি? নোহার বলতে ইচ্ছে হলো, হ্যাঁ আহিল ভাই, আপনাকে অনেক কিছু বলতে ইচ্ছে হয়। বারবার হাজারবার আপনাকে ভালোবাসি বলে বিরক্ত করতে ইচ্ছে হয়। আপনাকে বলার জন্য আমার কখনো কথাটা ফুরাবে না। তবে মুখ ফুটে সেসব কিছুই বলা হলো না। সম্পূর্ণ অন্য একটা প্রশ্ন করে বসলো হুট করে, আপনার কি মন খারাপ আহিল ভাই? আহিল এবার হাতের ফোনটা পকেটে রেখে ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বলল, না। মিথ্যে বলছেন আপনি। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনার মন ভীষণ খারাপ। আমার মুখে কি সেই কথা লেখা আছে? তবে আমি বুঝতে পারছি। ছোট মানুষের মতোই থাকবি, বড় শাস্তে আসবি না, খবরদার। আচ্ছা, আসবো না। আপনার কেন মন খারাপ সেটা বলে দিলেই আর বড় সাজার চেষ্টা করব না। এবার আহিল সরাসরি নোহার দিকে তাকালো। বেশ কিছুক্ষণ ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর দৃষ্টি সরিয়ে ইতস্তত করে বলল, ওই মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে আর কি। এবার নোহা পড়ে গেল ভীষণ চিন্তায়। তার আহিল ভাই তো কথা কাটাকাটি করার মতো ছেলে না। মাকে উনি ভীষণ ভালোবাসেন, তবে কেন হুট করে কথা কাটাকাটির মতো পরিস্থিতি হলো? সে কৌতূহলবশত জিজ্ঞেস করেই ফেলল, জানি কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না, তবু আমি কি জানতে পারি কি নিয়ে কথা কাটাকাটি হলো? আহিল দুহাত টেবিলের উপর রেখে মাথার চুল মুষ্টিবদ্ধ করে মাথা ঝুঁকিয়ে জবাব দিল, বিয়ে নিয়ে। নোহার বুকের ভেতরটায় ধক করে উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, বিয়ে ঠিক হয়ে গিয়েছে? মা আমার কাছে জিজ্ঞাসা না করেই তার কোনো বান্ধবীকে কথা দিয়ে ফেলেছে ওনার মেয়েকে নিজের ছেলের বউ করে আনবেন। নোহার মনে হলো তার বুকে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। মন ভাঙার কষ্ট তাকে চুম্বকের ন্যায় কাবু করে ফেলেছে। চোখের অশ্রুরা কোটর থেকে বেরিয়ে পড়তে চাচ্ছে। সে সেই অশ্রুদের কোনোভাবে আটকে রেখে শেষ একটা প্রশ্ন করল, মেয়েটা নিশ্চয়ই অনেক সুন্দরী? আহিল সেভাবেই মাথা নিচু করে উত্তর দিল, দেখিনি আমি। এবার নোহা চেয়ার ছেড়ে উঠে যাওয়ার আগে ক্রন্দনত কণ্ঠে শুধু বলল, বিয়েটা করে ফেলুন আহিল ভাইয়া। বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে দু হাতে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু মুছতে মুছতে দৌড়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। আহিল অসহায় দৃষ্টিতে নোহার চলে যাওয়া দেখল। নোহা নিজের রুমে প্রবেশ করে দরজাটা লক করে দিয়ে দরজা ঘেঁষে বসে পড়ল। দুহাঁটু ভাঁজ করে সেখানে মাথা রেখে শব্দ হওয়ার ভয়ে হাত কামড়ে কাঁদতে লাগলো। এত কষ্ট তার এইটুকু জীবনে কখনো হয়নি। আহিলের ইগনোর করাও তাকে এতটা কষ্ট দেয়নি যতটুকু কষ্ট দিচ্ছে আহিল অন্য কারো হয়ে যাবে এই ভাবনাটুকু। তার ছোটবেলার ভালো লাগা আহিল, তার কিশোরী মনের প্রথম প্রেম আহিল, তার ভালোবাসা আহিল। অবুঝ নোহা জানত সে আহিল ভাইকে পছন্দ করে। এরপর কিশোরী নোহা উপলব্ধি করতে পারল সে আহিল ভাইয়ের প্রেমে পড়েছে। অষ্টাদশী নোহা টের পেল আহিল ভাই তার ভালোবাসা, যাকে নিয়ে ভাবতে গেলেই তার ঠোঁটের কোণে অকারণে হাসি খেলে যায়। সেই মানুষটি আহিল ভাই, যার মুখটা একবার দেখলে তার আশেপাশের সব কিছু রঙিন লাগে, সেই মানুষটি আহিল ভাই। প্রেম ভালোবাসা কি সেটুকু বোঝার পর থেকে সে নিজেকে আহিল ভাইয়ের বধূ রূপে কল্পনা করত। আর আজ সব স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আবেগ, মোহ কাচের ন্যায় ভেঙে গিয়ে তার হৃৎপিণ্ড থেকে শুরু করে শরীরের প্রতিটি শিরা উপশিরায় অদৃশ্য রক্তক্ষরণ ঘটাচ্ছে। এটা হওয়ার কথা কি খুব বেশি প্রয়োজন ছিল? কি হতো আহিল ভাই তার হলে? খুব কি ক্ষতি হতো আহিল ভাই তাকে একটু ভালোবাসলে? নোহা চোখ মুছে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে আয়নার সামনে গেল। নিজের প্রতিবিম্বের দিকে একবার তাকে মলিন হাসল। এরপর একে একে তার সাজসজ্জা সব খুলতে লাগলো। গলার ছোট্ট নেকলেসটা এক প্রকার টেনে ছিঁড়ে ফেলল। মাথার ক্লিপগুলো চুলসহ টান দিয়ে খুলে ফেলল। বা হাত দিয়ে ঠোঁটের লিপস্টিকটাও মুছে ফেলল। এরপর ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে ওভাবেই বসে পড়ল ঝর্ণার নিচে। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর দু হাতে নিজের চুল পিছনের দিকে আঁকড়ে ধরে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল ও। তাজরিন যে কফি শপে কাজ করে সেখান থেকে আর্জেন্ট কল আসায় সে আনভিশাকে বলে রোশনির থেকে বিদায় নিয়ে চলে গেল কফি শপে। তাজরিন চলে গিয়েছে আর সাজান পিছু পিছু যাবে না তা কি করে হয়? একদম না। সাজানো সুরসুর করে নিজের বুকে ফলো করতে করতে কফি শপের কাছে চলে গেল। তাজরিন অবশ্য ব্যস্ত থাকায় খেয়াল করেনি সাজানকে।
কফি শপে বিল বিষয়ক একটা ঝামেলা হয়েছিল, সেটা মিটিয়ে সে হাতের মুঠোফোনটির দিকে তাকিয়ে সময় দেখতে দেখতে কফি শপ থেকে বের হয়ে গেল। একবার নিজের পোশাকের দিকে তাকালো সে। ওকে এই প্রথম শাড়ি পরতে দেখে অনেকে অদ্ভুত চাহনিতে তাকিয়েছে ওর দিকে। তাজরিনের নিজের কাছে নিজেকে বড্ড অদ্ভুত আর অচেনা লাগছে। ও ঠিক করলো এখনই বাসায় যাবে না, এখান থেকে 2 মিনিট হাঁটলেই একটা ব্রিজ পড়ে, সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে। যেমন ভাবনা তেমন কাজ। ব্রিজে পৌঁছতে একটা খালি পানির বোতল পড়ে থাকতে দেখলো। তাজরিন মাথা তুলে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই এখানে। জায়গাটা অনেকটা নীরব হয়ে আছে। সে ফোনটা সাইড ব্যাগে ঢুকে সাইড ব্যাগটি কাঁধে ঝুলিয়ে 2 হাতে শাড়ি কিছুটা উপরে তুলে নিচে পড়ে থাকা বোতলটাকে বলের মতো ঠেলতে ঠেলতে সামনে যেতে লাগলো। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর তাজরিন উপলব্ধি করলো একরকমভাবে একটা পানির বোতলকে বল বানিয়ে খেলতে ওর ভীষণ মজা লাগছে। তাই সে এবার আগের থেকে দ্রুত বোতলটাকে পা দিয়ে এদিক ওদিক ঘোরাতে লাগলো। তাজরিনের ওষ্ঠকোণে কখন যে হাসি ছড়িয়ে গেল তা সে নিজেও টের পেল না। এদিকে সাজান কফি শপ থেকে শুরু করে পুরোটা রাস্তা পকেটে হাত গুজে তাজরিনের পিছু পিছু নিঃশব্দে এসেছে। তাজরিনের এমন বাচ্চামো কাণ্ড দেখে এবার ওর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ঝুঁকে নিজের প্যান্টটা পায়ের কাছে অল্প ভাঁজ করে দৌড়ে গেল তাজরিনের দিকে। তাজরিনকে অল্প ধাক্কা দিয়ে বোতলটা পা দিয়ে এক প্রকার ছিনিয়ে নিল সাজান। এরপর বোতলটাকে পা দিয়ে ফুটবলের মতো ঠেলতে ঠেলতে সাজান দৌড়াতে লাগলো। হুট করে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিতে নিজেকে সামলে নিল তাজরিন। তবে সামাল দিতে পারল না নিজের জুতো জোড়া। ধাক্কা খাওয়ার ফলে সেগুলো পা থেকে খুলে গিয়েছে। তাজরিন কটমট দৃষ্টিতে সামনে তাকালো। এরপর সাজানকে দেখে দ্বিগুণ রেগে গিয়ে নিচ থেকে নিজের একটা জুতো তুলে সাজানের পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলল, দাঁড়ান 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 বলছি। আপনি আবার আমার পিছু নিয়েছেন, আবার আমার কাজে নাক গলিয়েছেন, আজ আমার বান্ধবীকে টিস্যু দিয়ে ফ্লার্ট করার চেষ্টাও করেছেন। আজ তো আপনাকে উত্তম মাধ্যম না দিয়ে আমি থামছি না, আপনাকে আমি জুতো পেটা করব, খবিশ লোক। বিপদ বুঝতে পেরে সাজান বোতল ফেলে রেখে প্রাণপণে দৌড়াতে লাগলো। এই মেয়ের ঠিক ঠিকানা নেই, যা বলে তা করেই ছাড়ে। সত্যি সত্যি দেখা যাবে তাকে জুতো দিয়ে মারতে শুরু করে দেবে। আজ বোধহয় বেশি রাগিয়ে ফেলেছে তার ফায়ার হার্টকে। তাজরিনও সমান তেলে দৌড়াতে লাগলো। সে আজ পণ করেছে এই লোককে আজ কিছুতেই ছাড় দেবে না। যদিও শাড়ি পরে দৌড়াতে কষ্ট হচ্ছে, তবুও সে প্রাণপণে চেষ্টা করছে সাজানকে ধরার। দুজন দৌড়াতে দৌড়াতে ব্রিজের এ মাথা থেকে ও মাথা চক্কর দিল 2 বার। অবশেষে সাজান হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে গেল। কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে সে। তাজরিন সুযোগ পেয়ে জুতা নিয়ে তেড়ে এলো। যেই মারতে নিবে অমনি সাজান তাজরিনের এক হাত ধরে জুতোটা জোর করে কেড়ে নিয়ে ফেলে দিল দূরে। এরপর হাঁপাতে হাঁপাতেই বলল, সি ফায়ার হার্ট, স্বামীকে জুতা দিয়ে মারতে নেই, পাপ হবে পাপ। তাজরিন অগ্নিদৃষ্টিতে তাকালো সাজানের দিকে। পাশে চোখ যেতে গাছের একটা ভাঙা ডাল পড়ে থাকতে দেখলো তাজরিন। যদিও ডালটা চিকন, তবু সমস্যা নেই ভেবে ও শাড়ির আঁচল কোমরে গুজে ডালটা হাতে তুলে নিল। সাজান সেদিকে খেয়াল করেনি। সে তো নানান কথায় তাজরিনকে ভুলাতে চাচ্ছে। এর মধ্যেই তাজরিন সাজানের এক হাত ধরে ডালটা দিয়ে সাজানের পিঠে দিল এক ঘা। সাজান বানরের মতো লাফিয়ে দূরে সরে গিয়ে বলল, তুমি আমাকে সত্যি সত্যি মারলে ফায়ার হার্ট। তাজরিন এক হাত ধরে রাখায় সে খুব বেশি দূরে যেতে পারল না। তাজরিন এবার একের পর এক সাজানের পায়ে ডালটা দিয়ে মারতে লাগলো। আর সাজান গোল গোল ঘুরে ঘুরে মার থেকে বাঁচার প্রয়াস চালাচ্ছে। মনে মনে ভাবছে, এ কোন মেয়েকে ও ভালোবেসে ফেললো। এই মেয়ের হার্ট সত্যি সত্যি ফায়ারের, নইলে কি তার বিন্দুমাত্র মায়া দয়া ছাড়া এভাবে মারতে পারত। এবার তাজরিনের মারের হাত থেকে বেচারা সাজান নিজের হাত তাজরিনের থেকে কোনোভাবে ছাড়িয়ে দিল দৌড় উল্টো ঘুরে। তাজরিন নিজের শাড়ির কুচি এক হাতে ধরে অন্য হাতে লাঠি নিয়ে সাজানের পিছনে দৌড় দিল। মিনিটখানেক এভাবে দৌড়ানোর পর তাজরিন ক্লান্ত হয়ে ব্রিজের উপরে বসে পড়ল। আর সাজান দূরে দাঁড়িয়ে তাজরিনের মতিগতি বোঝার চেষ্টা করলো। তাজরিন সাজানকে হাত দিয়ে ইশারা করে কাছে ডাকলো। সাথে সাথে সাজান মাথা দুলিয়ে দুলিয়ে না বোঝালো। এবার তাজরিন হেসে দিল। এরপর জোরে বলল, আমার জুতো জোড়া খুঁজে এনে দিলে আপনি মাপ পাবেন। দেখুন, জুতো জোড়া হয়তো ব্রিজের ও মাথায় একটা পড়ে আছে আর এদিকটায় আর একটা। হাত দিয়ে ইশারা করে জুতো কোথায় থাকতে পারে সে স্থান দেখিয়ে দিল সাজানকে।
সাজানও মাফ পাওয়ার আশায় জুতো খুঁজতে লেগে পড়ল এবং তাজরিনের নির্দেশনা অনুযায়ী পেয়েও গেল। জুতো জোড়া এনে হাঁটু ভেঙে বসে তাজরিনের পা টেনে এনে জোর করে পরিয়ে দিল। তাজরিন এক ঝটকায় হাতের লাঠি ফেলে পা সরাতে জোর জবরদস্তি করলো, তবে তাতে বিশেষ কোনো লাভ হলো না। জুতা জোড়া পরানো শেষ হলে সাজেন উঠে হাত ঝাড়ল। এরপর হুট করে বসা থেকে তাজরিনকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। আকস্মিক ঘটনায় ধাক্কায় তাজরিন হতভম্ব হয়ে রইল কিয়ৎক্ষণ। হুঁশ ফিরতেই দু হাতে সাজানের পিঠে কিল ঘুষি দিতে শুরু করলো। মারতে মারতে বলল, অসভ্য লোক, নামান আমাকে, নামান বলছি। আপনাকে মাফ করা আমার ভুল হয়েছে। ওই লাঠি আপনার মাথায় ভাঙলে ভালো হতো। না না না, অসভ্য, নামান, অসভ্য। সাজান সেসব কথায় কান দিল না। রাস থেকে একটা সিএনজিকে অ্যাড্রেস বলে তাজরিনকে ওভাবে নিয়েই সিএনজিতে উঠে বসলো সাজান। সিএনজির উঠে পাশের সিটে তাজরিনকে বসিয়ে দিয়ে জোর করে তাজরিনকে নিজের সাথে চেপে ধরে বসে রইল। তাজরিন অনেকক্ষণ চিল্লা পাল্লা ও ছোটাছুটি করলো, মুক্তি মিলল না। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর চুপ করে শান্ত হয়ে বসে রইল সে। তাজরিন শান্ত হতেই সাজান তার কানের কাছে মুখ নিয়ে বলল, বুঝেছো ফায়ারহার্ট, তুমি যত মারবে তত শাস্তি পাবে, তবে শাস্তিটার ধরন অন্যরকম হবে। সো নেক্সট টাইম এমন কিছু করার আগে বুঝে শুনে করবে, ওকে? নিজের কথা শেষ করার সাথে সাথে তাজরিনের গালে ওষ্ঠপুট ছুঁয়ে দূরে সরে ভদ্রলোকের ন্যায় বসে রইল সাজান। এদিকে একের পর এক কাণ্ডে তাজরিন শক্ট হয়ে বসে আছে। তার শরীরে রন্ধ্রে রন্ধ্রে যেন বিদ্যুৎ খেলে গেল। মনে হলো কিয়ৎক্ষণ তবদা মেরে বসে থেকে পরপর চোখ বড় বড় করে সাজানের দিকে তাকালো। এরপর এগিয়ে গিয়ে সাজানের মাথার চুল দু হাতে মুষ্টিবদ্ধ করে শরীরের সর্বাঙ্গ শক্তি দিয়ে টানতে শুরু করলো। অসভ্য লোক, তোর অসভ্যতা আমি ছুটিয়ে দেব। সাজান ব্যথায় চোখ মুখ কুঁচকে তাজরিনের হাত থেকে নিজের মাথার চুলগুলোকে বাঁচানোর চেষ্টা করে গেল। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন প্লিজ। নতুন গল্প এসেছে, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন গল্পটা অনেক সুন্দর, প্লিজ সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।